আমরা আনন্দবাজার পত্রিকার 2 জুলাই 2026 এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আহ, প্রথমে আমরা ফ্রন্ট পেজে দেখতে পাচ্ছি যে এখানে জি রামজির বঙ্গে 300 টাকা পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি। ঠিক আছে। এরপরে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা নিয়ে আমরা ডিসকাসটা আজকে শুরু করব। আমরা যেটা নিয়ে ডিসকাস করব, প্রথমেই আমরা ফ্রন্ট পেজ আজকে দেখতে পাচ্ছি যে লেখা আছে অপ্রতিরোধ্য কিলিয়ান এমবাপে সুইডেনের বিরুদ্ধে জোড়া গোলের পর উচ্ছ্বাসে ফ্রান্স অধিনায়ক। ঠিক আছে। তাহলে এখন আমাদের ওয়ার্ল্ড কাপ ফুটবলের রাউন্ড 32 খেলা চলছে। ফ্রান্স এবং সুইডেনের মধ্যে খেলা হয়েছিল। যেখানে ফ্রান্স 3 গোল করেছিল এবং সুইডেন কিন্তু 0। ঠিক আছে, এখানে তাহলে সুইডেন কিন্তু 0 গোল করেছে। আর এবারে এই কিলিয়ান এমবাপের নিয়ে আমরা কিছু জেনে নেব। কিলিয়ান এমবাপের নিয়ে আমাদের জানার বলতে আমরা মূলত ওই 2022 ওয়ার্ল্ড কাপে কিলিয়ান এমবাপে 8টা গোল করেছিল। মোট 8টা গোল করেছিল। এই জন্য কিলিয়ান এমবাপেকে 2022-এর বিশ্বকাপে গোল্ডেন বুট দেওয়া হয়েছিল, গোল্ডেন শু দেওয়া হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে। ঠিক আছে। এবং 2022-এর ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল? কাতারের দোহাতে হয়েছিল। আর্জেন্টিনা হয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল, আর ফ্রান্স রানার হয়েছিল। আরেকটা রেকর্ড করেছিলেন কিলিয়ান এমবাপ্পে, কি করেছিল? ফাইনালের দিন 3টা গোল দিয়েছিল কিলিয়ান এমবাপ্পে। এর আগে 1966 সালে ফাইনালে 3টা গোল দিয়েছিলেন গ্রফ হাস্ট। ঠিক আছে, ইংল্যান্ডের খেলোয়াড়। ঠিক আছে। এরপরে আমরা 2 নম্বর যে কন্টেন্টটা আছে আমরা ডান দিকেই দেখতে পাচ্ছি। 2 নম্বর যে আমাদের কন্টেন্টটা আছে, ফের প্রস্তুতি সংবিধান সংশোধনের, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর অপসারণ বিল। ঠিক আছে। তাহলে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর অপসারণ বিল কি? এটা হচ্ছে 130 নম্বর সংবিধান সংশোধন। ঠিক আছে। তাহলে 130 নম্বর সংবিধান সংশোধনটা আমাদের রাজ্যের বিধানসভা ভোটের আগে পার্লামেন্টে এটা পেশ করা হয়েছিল, কিন্তু এটা পাস করানো যায়নি। ঠিক আছে। তাহলে এই বিলটাতে কি বলা আছে 130 নম্বর সংবিধান সংশোধনে? এখানে বলা আছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, হ্যাঁ, বা কেন্দ্র বা রাজ্যের যে কোনো মন্ত্রী, কেন্দ্র বা রাজ্যের যে কোনো মন্ত্রী টানা যদি 30 দিন জেলে থাকে, তাহলে 30 দিন জেলে থাকলে তার পদটা খারিজ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রী হোক, টানা 30 দিন জেলে থাকার পর তাহলে এই পদটা তার খারিজ হয়ে যাবে। আচ্ছা, সংবিধান সংশোধন করার জন্য স্পেশাল মেজরিটি প্রয়োজন। মানে স্পেশাল মেজরিটি, সংখ্যা গরিষ্ঠতা, মানে মোট সদস্যের 2/3 অংশ প্রয়োজন। ঠিক আছে। কিন্তু এখন ব্যাপার যেটা হচ্ছে, তাহলে আমাদের মোট সদস্য কত? তাহলে 543। তাহলে 543 2/3 হলে এটা হচ্ছে 362 হয়। কিন্তু এখন আমাদের যে এনডিএ সরকার আছে দিল্লিতে, তাদের সাপোর্টে আছে, সাংসদ সংখ্যা আছে 294 জন। ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই ওই জন্য এই বিলটাকে আগে পাস করানো যায়নি। কিন্তু বর্তমানের সমীকরণটা কি হচ্ছে? 294। ঠিক আছে। পশ্চিমবঙ্গের বিধানসভা রেজাল্টের পর কিছু তৃণমূলের এমপি, আলাদা একটা পার্টি তৈরি হয়েছে, সেখান থেকে অ্যান্টি ডিফ্লেকশন ল কিন্তু ওরা ভায়োলেট করেনি। ঠিক আছে, এনসিপিআই বলে। ঠিক আছে, এনসিপিআই ওখানে 20 জন এমপি হয়েছে। আর শিবসেনা থেকে 6 জন এমপি গেছে। ঠিক আছে। আর ডিএমকে থেকে 22 জন। ঠিক আছে। তাহলে এখানে সর্বমোট হয়ে যাচ্ছে, তাহলে কতজন হচ্ছে? 342 জন হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও স্পেশাল মেজরিটির জন্য আরো 20 জন বাকি থাকছে। তাহলে ইদানিং আমাদের যে জুলাই এবং আগস্ট মাসে মনসুন সেশন, অর্থাৎ যে বর্ষাকালীন অধিবেশনের যে ব্যাপার আছে, তাহলে আমাদের এখন দেখার বিষয় আছে যে বর্ষাকালীন অধিবেশনে এনডিএ সরকার এটা কি সংবিধান সংশোধন আনতে পারছে না পারবে না, সেইটার ব্যাপারে কিন্তু এটার প্রস্তুতি কিন্তু ওরা নিচ্ছে আর কি, যেহেতু বর্ষাকালীন অধিবেশন। আচ্ছা, এইখানে আমি আলোচনা করতে গিয়ে আর একটা জিনিস সম্বন্ধে আমি বলতে পারি। পার্লামেন্টের অধিবেশন পার্লামেন্টের অধিবেশন তাহলে কখন হয়? যেহেতু জুলাই আগস্ট মাসে বর্ষাকালীন অধিবেশন হয়, তাহলে এখানে আমি একটা জিনিস বলতে পারি, পার্লামেন্টে অধিবেশন কবার হয়? পার্লামেন্টে অধিবেশন 3বার হয়ে থাকে। একটা হচ্ছে বর্ষাকালীন অধিবেশন, আর আরেকটা হচ্ছে বাজেট। আচ্ছা, আমি বাজেটটা দিয়ে শুরু করব। বাজেট অধিবেশনটা প্রথম হয়, ঠিক আছে। তারপরে বর্ষাকালীন অধিবেশন, আর তারপরে হয় শীতকালীন।
আচ্ছা, এইবারে কি হয়, আমরা অনেক সময় এটা কিন্তু ভুলে যাই যে কখন কোন অধিবেশনটা হয়। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, বছরের শুরুতেই কিন্তু টাকা পয়সার হিসাবটা হয়ে যাওয়া প্রয়োজন। আমরা বর্ষাকালে কি ধরনের ছাতা নেব, মানে আমি এটা মনে রাখার জন্য জাস্ট জিনিসটা বলছি। তো সেই জন্য মনে রাখবে যে বাজেট অধিবেশনটা কিন্তু প্রথমেই হয়ে যায়। তাহলে বছর প্রথমের মাসগুলা কি হয়, জানুয়ারি মাসের থেকে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি এটা মে মাস পর্যন্ত অনেক সময় পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে সময় লাগে। যেমন আমরা কিছুদিন আগেই দেখলাম পশ্চিমবঙ্গের বিধানসভাতে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হলো, ঠিক আছে। আচ্ছা, বর্ষাকালীন যে অধিবেশনটা, এটা মনে রাখবে যে জুলাই আগস্ট মাস বর্ষাকাল, ঠিক আছে। আর শীতকালীন অধিবেশনটা কখন হবে, নভেম্বর ডিসেম্বর। নভেম্বর ডিসেম্বর শীতকালীন অধিবেশন। তাহলে এই বাজেটে, না সরি, আমাদের পার্লামেন্টে তিনটা অধিবেশন হয়, তার বাস্তবসম্মত ভাবে আমি ওটা মনে রাখার আমি চেষ্টা করলাম, ঠিক আছে। এরপরে আমরা আমাদের যে 3 নম্বর কন্টেন্ট, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি পরের পেজে। পরের পেজে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, শব্দ ছক আছে। হ্যাঁ, এক কথায় প্রকাশ। তো এই ব্যাপারগুলো, এগুলা আমাদেরকে খেলার ছলে মাঝে মাঝে পড়াশোনা অবশ্যই আমরা মুখস্থ করব। এগুলা কিন্তু আমাদের বিশেষ করে পিএসসি যে মিসলেনিয়াস পরীক্ষাটা হয়, পিএসসি মিসলেনিয়াসের মেন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো থাকে। আর কোথায় পাওয়া যায়, ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই, ঠিক আছে। আর আপকামিং এক্সাম গুলাতে এখন কি হচ্ছে, বাস্তবসম্মত কোশ্চেন বেশি দেওয়া হচ্ছে, তথাকথিত প্রশ্ন দেওয়া হচ্ছে না। মানে যে প্রশ্নটার স্টুডেন্টের বাস্তব নলেজ থাকা উচিত, ঠিক আছে। তাহলে আমরা পেপারের এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্স, আমরা এখানে একটা জিনিস দেখতে পারি, এই শব্দচকটা কি হয়, পরের দিনে উত্তর পাবলিশ করা হয়, যেমন এটা আগের দিনে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা ডান দিকের কোনায় একটা খবর পাবো। ডান দিকের কোনায় আমরা একটা খবর পাচ্ছি যে কমিশনে যাচ্ছেন ঋতব্রতা, ঋতব্রতরা, টানাপোড়েনে চ্যালেঞ্জ মমতার। এইটার মানে হচ্ছে আসন্ন, তাহলে এটা 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 কিন্তু এটা এটা আমি কেন পড়াচ্ছি, অনেক ভিউ তো বাদ দিলাম, এটাও তো একটা রাজনৈতিক ভিউ। কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে, আমরা ছোটবেলা থেকে কি বলি যে রাজনীতি জানতে হবে না, রাজনীতির আলোচনা বন্ধ, কিন্তু না। আমাদেরকে পলিটি জানতে হলে কিন্তু রাজনীতি জানতে হবে। হ্যাঁ, ভোট কে কাকে দেবে সে তো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা আলোচনা করতেই পারি। আলোচনা আমাদের সুবিধার্থে আমাদেরকে কিন্তু আলোচনা করতে হবে, ঠিক আছে। আমাদের যে সুবিধার জন্য আমরা কিন্তু আলোচনা করতে পারি। আমাদের সুবিধার জন্য আমরা আলোচনা করতে পারি। তাহলে আমাদের আলোচনাটা হচ্ছে, আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হলো, বিধানসভা ভোট হলো পশ্চিমবঙ্গে, সরকার চেঞ্জ হয়েছে, আগে টিএমসি সরকার ছিল, এখন ওটা বিজেপি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় কতজন, 294 জন, ঠিক আছে। এবারে 294 জনের মধ্যে এইখানে টিএমসি কতগুলো সিট পেয়েছে জানো, এখানে টিএমসি সিট পেয়েছিল টোটাল হচ্ছে 80 জন। এবারে কি হয়, এই 80 জনের মধ্যে কিন্তু মতবিরোধ তৈরি হয়। ঠিক আমরা যেমন মহারাষ্ট্রে ভোটে একবার দেখেছিলাম, হ্যাঁ, একনাথ শিন্দে ও উদ্ধব ঠাকুরের মতো হয়েছিল, ঠিক আছে, শিবসেনা দলটা। ঠিক এইখানে একটা মতবিরোধ তৈরি হয়, ঠিক আছে। তো একদিকে হচ্ছে ঋতব্রত বলে একজন বিধায়ক আছেন, আরেকদিকে আহ, যদিও আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি ভোটে জিততে পারেননি, বাট উনি যেহেতু দলটার প্রতিষ্ঠাতা ছিলেন, তো অপরদিকে উনি আছেন, মমতা, মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে দশম তফসিল, আমাদের যে দশম তফসিল আছে, ঠিক আছে। দশম তফসিলটা কি, আমরা আমরা দশম তফসিলটাতে ওটাতে বলা আছে যে কোনো ব্যক্তি একটা সিম্বল নিয়ে যদি ভোটে জিতে, সে অন্য দলে যেতে পারবে না। তাহলে যেতে তখনই পারবে যদি ওই ব্যক্তি ওই সিম্বলে জিতা যতজন প্রার্থী আছে, তার 2/3 মেজরিটি নিয়ে যদি আলাদা দল করতে চান, সেক্ষেত্রে করতে পারেন। যেমন আসন্ন ইয়েতে কি হয়েছে, লোকসভাতে আমি যদি বলি, এটা এটা দেখো, এই টানপোড়েনটা এখানে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভাতে, কিন্তু লোকসভাতে কোনরূপ টানপোড়েন তৈরি হয়নি। লোকসভাতে কেন টানপোড়েন তৈরি হয়নি, লোকসভাতে আমরা দেখেছি তৃণমূলের সিট সংখ্যা ছিল 28, ঠিক আছে।
তাহলে 28-এর যদি আমি 2/3 মেজরিটি বের করি, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে 3 9 27 তো হচ্ছে না 8 সামথিং, 8 2 গুণে 16 মানে 17 হয়ে যাচ্ছে তোমার, 17 18 জন। কিন্তু আমরা দেখা গেছে যে টিএমসির 20 জন এমপি এনসিপিআই পার্টি গঠন করেছে, তাহলে এখানে কিন্তু অ্যান্টি ডিফ্লেকশন ল ভায়োলেট করছে না। স্বাভাবিকভাবে সেখানে তারা একটা নতুন পার্টি তৈরি করেছে, কিন্তু এইখানে লড়াইটা হচ্ছে যে অরিজিনাল টিএমসি কারা, এইখানে লড়াইটা হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যান্টি ডিফ্লেকশন ল অনুযায়ী তাহলে এখানে তাহলে করলে তোমার কত হচ্ছে, তাহলে এখানে 27 করলে তোমার এখানে 26 পয়েন্ট সামথিং হচ্ছে, তাহলে 53 জন দরকার। কিন্তু এক সময় আমরা বৈঠকে দেখতে পেয়েছি 60 জন বিধায়কের আমরা উপস্থিত কিন্তু লক্ষ্য করেছিলাম, যেখানে ওরা লিডার অফ অপোজিশন ঋতব্রত বাবুকে কিন্তু নাম ঘোষণা করেছে। এবারে যেহেতু টিএমসিপি দলটার প্রতিষ্ঠাতা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে এক্ষেত্রে কি হয়েছে, তাদের যে লোগো ঘাসফুল, তাদের যে লোগো এবং সেটা কে ব্যবহার করতে পারবে, কারণ দুটো দল তো একটা লোগো ব্যবহার করতে পারে না, ঠিক আছে। আর তাদের যে ফান্ড আছে, তাহলে এই ফান্ডের মালিক কে হবে, ঠিক আছে। এটা নিয়ে তারা কিন্তু উম, নির্বাচন কমিশনের কাছে গেছে, ঠিক আছে। এবারে নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নেবেন এটা তাহলে কার আওতায় পড়ছে। আমাদের যে 12টা তফসিল আছে, ওখানে দশম তফসিলে যে অ্যান্টি ডিফ্লেকশন ল, যেটা 1985 সালে চালু হয়েছিল, 52তম সংবিধান সংশোধন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে অ্যান্টি ডিফ্লেকশন ল। তাহলে আমাদের কি ওই যে বাস্তবসম্মত জিনিসগুলোর সঙ্গে আমরা যদি সংবিধানটা পড়ে নিতে পারি, তাহলে আমাদের কিন্তু অনেকটা বোঝার ব্যাপারটা কিন্তু অনেকটা সোজা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী কন্টেন্টে চলে যাব। তাহলে অনেক খবরের মধ্যে আমাদের কাছে এই খবরটা হচ্ছে হাইলাইট, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা আরেকটা জিনিস সম্বন্ধে করব। আমরা বলেছিলাম না আমাদের রাজ্য সরকার, আচ্ছা, 4 বছর পর উৎসশ্রী পোর্টাল। আমরা কিছুদিন আগে ভিভিজি রামজি নিয়ে আলোচনা হয়েছিল, ভিভিজি রামজি প্রজেক্টের আগের নাম কি ছিল। তাহলে আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি উৎসশ্রী পোর্টাল। তাহলে অনেক সময় কি হয়, বিভিন্ন যে ডেসক্রিপটিভ পরীক্ষাগুলো হয়, বিশেষ করে ডাব্লিউপিএসআই, কেপিএসআই, মিসলেনিয়াস, পিএসসি মিসলেনিয়াস মেন, বা যে কোনো পরীক্ষা, যে উৎসশ্রী প্রকল্পটা কবে চালু হয়েছিল, ঠিক আছে। এবারে এবারে আমাদের এখানে উচ্চশ্রী প্রকল্পটা কি হয়, আমাদের যে বিভিন্ন স্কুলের যে শিক্ষকরা আছে, মানে শিক্ষকরা মানে ধরো কোনো একজন শিক্ষক ধরো 9 10 স্কেলে চাকরি করেন, তিনি আছেন নদিয়াতে, উনার বাড়ি হয়তো ঝাড়গ্রাম। আচ্ছা, নদিয়ার কোনো শিক্ষক ওই 9 10 স্কেলে ঝাড়গ্রামের কোনো জায়গায় করেন। তাহলে এইবারে কি হয়, আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, নিজেদের মধ্যে খবর লাগাই, অফলাইনে ফর্ম ফিল আপ করি, তো এটাতে অনেকটা সমস্যা হয়। তাহলে কি হয়, এখানে অনলাইন ফর্ম ফিল আপ করে উইলিংনেস দিতে বলা হয় যে কে কোথায় আছে, এবং ওরা ওইখানে ওয়েবসাইটে গিয়ে দেখতে পায় যে ঝাড়গ্রাম থেকে কতজন নদিয়া আসতে চেয়েছে, নদিয়া থেকে কতজন। এবারে নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্যই কিন্তু এই উৎসশ্রী পোর্টালটা করা হয়েছিল। মূলত এটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার বলা হয়, শিক্ষক মহাশয়দের মিউচুয়াল ট্রান্সফার উৎসশ্রী, ঠিক আছে। আচ্ছা, আমাকে সবাই কমেন্ট করে জানাবে এই উৎসশ্রী প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকার কবে লঞ্চ করেছিল, ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে এই যে নিটের বদলির নিটের নিয়ম বদলের পরামর্শ কমিটির। আচ্ছা, নিট মানে হচ্ছে আমাদের যে ডাক্তারি পরীক্ষাটা হয়ে থাকে, আমাদের যে ডাক্তারি পরীক্ষাটা হয়, সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। তো এবারে রিসেন্টলি অফলাইনে দুবার পরীক্ষা হয়েছে, একবার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যেন, পরের বার সেই ইন্ডিয়ান এয়ারফোর্স কে দিয়ে স্পট পাইলট করে মোটামুটি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই যে পরীক্ষাটা যে যারা কন্ডাক্ট করে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিসাইড করেছে যে আগামী বছর থেকে কিন্তু এই পরীক্ষাটা আর অফলাইনে হবে না, এটা কম্পিউটার বেসড সিবিটি পরীক্ষা হয়। আমাদের যে চাকরির পরীক্ষাগুলো যেরকম হয় অনেক কেন্দ্র সরকারে, এটাও কিন্তু অনলাইনে হয়ে যাবে, এই সিদ্ধান্তটা কিন্তু নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ঠিক আছে। আচ্ছা, এই যে এই সমস্ত ফুল ফর্ম, এগুলাও কিন্তু অনেক সময় পরীক্ষায় পড়ে, এগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো। আচ্ছা, তার ডান দিয়ে কি বলা আছে, নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর অভিবাদন গ্রহণ করলেন জেনারেল ধীরজ শেঠ। তাহলে এখানে কি হচ্ছে যে আর্মির চিফ আর্মির চিফ হয়েছেন ধীরাজ শেঠ। আগে আর্মির চিফ কে ছিলেন, উপেন্দ্র দ্বিবেদী। আগে আর্মির চিফ ছিলেন কে, আর্মির চিফ ছিলেন উপেন্দ্র দ্বিবেদী। তাহলে এখানে আর্মি নিয়ে কিছু আমরা স্ট্র্যাটেজিকে পড়ে নেবো। আগে ছিলেন উপেন্দ্র ত্রিবেদী। আচ্ছা, আর্মি ডে পালন করা হয়েছে 15ই জানুয়ারি, আর্মি ডে পালন করা হয়। আচ্ছা, ইন্ডিয়ান আর্মির মোটো কি, ইন্ডিয়ান আর্মির মোটো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ,
সার্ভিস বিফোর সেলফ, মানে তোমার আহ, নিজের আগে চাকরিকে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এখানে আমরা তাহলে আলোচনা করে নেব। তাহলে আমাদের নেভিতে এখন কি আছে? আচ্ছা, নেভিতে আছে হচ্ছে, এই মুহূর্তে আমাদের নেভির প্রধান হচ্ছে কে, সরি, কৃষ্ণ স্বামীনাথন। নেভিতে হচ্ছে কৃষ্ণ স্বামীনাথন, ঠিক আছে। আর নেভি ডে পালন করা হয় 4th ডিসেম্বর, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা আলোচনা করবো তাহলে। আর্মি হলো, নেভি হলো, তাহলে এবার হচ্ছে IAF, ইন্ডিয়ান এয়ারফোর্স। শর্ট টার্ম শিখো ধীরে ধীরে সবাই। ইন্ডিয়ান এয়ারফোর্স এর হেড কে আছে? অমরপ্রীত সিং। অমরপ্রীত এপি সিং মানে হচ্ছে অমরপ্রীত সিং। আচ্ছা, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালন করা হয়? 8 অক্টোবর, 8ই অক্টোবর। আচ্ছা, এর মোটো কি? টাচ দ্য স্কাই, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো। আচ্ছা, এই তিনটা বাহিনীর যে তিনি কোঅপারেট করেন সেটাকে বলা হয় সিডিএস। বর্তমান সিডিএস আছেন এন এস রাজু সুব্রমণি। এর আগে ছিলেন অনিল চৌহান, এবং ফার্স্ট যে সিডিএস ছিলেন বিপিন রাওয়াত, যিনি ওই হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন। তাহলে এখন আছেন NS রাজু সুব্রমণিয়াম। ঠিক আছে, আমরা তাহলে এখানে আমি কিন্তু স্যারের ছবিটা মনে রাখবো, ঠিক আছে। আমাদের যে বিভিন্ন ব্যক্তিবর্গের যে নাম মনে রাখার একটা ব্যাপার কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ছবির দ্বারা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা আমাদের চ্যানেলে একটা আমরা নিয়ে আসবো, মুখ্যমন্ত্রী রাজ্যপালের আমরা একটা ক্লাস নিয়ে আসবো। আর এই বিভিন্ন যে সাময়িক এবং আধা সাময়িক বাহিনীদের যাদের প্রধান থাকছে ওদের নিয়ে ছবি নিয়ে, যাতে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। এরপরে আমরা দেখে যাব আজকের আর খবর বিশেষ কি আছে, কন্টেন্ট। আচ্ছা, পরের পেজে চলে যাচ্ছি। আচ্ছা, এইখানে, হ্যাঁ, এইখানে একটা জিনিস আছে আমাদের এখানে দেখতে হবে। এখানে যে জিনিসটা, একটা অমরনাথ যাত্রা, অমরনাথ জি যাত্রা 2026, ঠিক আছে। এখানে জম্মু কাশ্মীর সরকার একটা ব্যানার দিয়েছে সবার ভালো কামনা করে। তো এইখানে আমাদের এটা ঠিকই আছে। এখানে আমাদের তাহলে একটা জিনিস এখানে জানার যেটা আছে, যে আমাদের এই অমরনাথ যাত্রা, অমরনাথ যাত্রা কোন সময় হয়ে থাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি অমরনাথ জম্মু কাশ্মীরের যে অনন্তনাগ জেলায়, সেখানে ওই শিব, ভগবান শিবের মন্দির আছে ওইখানে। ওইখানে সবাই এই সময়টায় ট্রাভেল করে আর কি, জুলাই এবং আগস্ট আগস্ট মাসে ওইটাকে তীর্থ করার জন্য যায় আর কি, ঠিক আছে। এবার এই সময় যে তীর্থ করতে যায় তার জন্য পারমিশন নিতে হয়, মেডিকেল সার্টিফিকেট করতে হয়, এবং সেই সঙ্গে ইন্ডিয়ান আর্মি পুরো স্কট করে নিয়ে যায় তাদেরকে। পুরোটা নিরাপত্তার দায়িত্বে ইন্ডিয়ান আর্মি বা ওইখানে যারা সিআরপিএফ আছে, বিএসএফ যারা ডেপ্লয়েড আছে, ওদের মাধ্যমে কিন্তু ওনারা গিয়ে থাকে, ঠিক আছে। ওনাদের স্কট ছাড়া কিন্তু যাওয়া নয়। তাহলে এই সময় কিন্তু তাহলে জম্মু কাশ্মীর এমনিতেই একটা হাই রিস্ক এলাকা, কিন্তু তবু এখানে ভারত সরকার এর ব্যবস্থা করেন যাতে মানুষ সহজে এখানে তাদের গিয়ে যে একটা হিন্দুদের বিশ্বাস, বিলিভনেস তাদের এখানে গিয়ে পূর্ণ হয়, সেটা চেষ্টা কিন্তু করেন, ঠিক আছে। তাহলে এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা মোদিজির ছবি। এখানে আছে, এই এই দুটো ছবি আমাদের কাছে অনেকের কাছে আননোন হতে পারে। তাহলে এই ছবি দেখেও আমাদের একটা পড়ার ব্যাপার কাজ করে। ইনি হচ্ছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ইনি হচ্ছেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা, ঠিক আছে। একদম আমরা শেষ পেজে চলে এলাম। আচ্ছা, শেষ পেজে আমরা দেখি কেনের জাদু, গোলে জয়ী ইংল্যান্ড। আচ্ছা, আমরা এখন ইংল্যান্ড আর DR কঙ্গোর মধ্যে খেলা হয়েছিল, যেখানে ইংল্যান্ড জিতেছে, ঠিক আছে। এটা খেলাটা 30 তারিখে, 1 তারিখ হয়েছিল, 1 তারিখ, 2 তারিখ পাবলিশ হচ্ছে। আচ্ছা, এবারে হচ্ছে ডাবলসে নামার আগে চোট আতঙ্কে সেরিনা। তাহলে কি হচ্ছে, যে সেরিনা উইলিয়ামস একজন বিখ্যাত টেনিস খেলোয়াড় ছিলেন। এখন আমাদের উইম্বলডন ওপেন চলছে আমরা জানি। তো এই সময় তিনি সিঙ্গেলসে প্রথমে নেমেছিলেন, তারপরে একটা ডবলসে নামার ব্যাপার ছিল, কিন্তু তার চোটের জন্য সেটা হবে কিনা জানি না। তাহলে এইখানে আমাদের এখন খবর রাখতে হবে যে উইম্বলডন যেদিন হবে আমাদের দুটো নাম মনে রাখতে হবে, মেন সিঙ্গেল কে জয়লাভ করেছে আর ওমেন সিঙ্গেল, ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো এইখানেই আমাদের ক্লাস শেষ হলো, যেগুলো জানার মতো জিনিস, ঠিক আছে। আর আমি যেটা আজকে কোশ্চেন দিলাম, তাহলে হোমওয়ার্ক কি বললাম, যে উৎসশ্রী প্রকল্প কত সালে চালু করেছে, ঠিক আছে আমাদের। আর যদি কোনো আপনাদের কমেন্ট থাকে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। আর আমি এই পেপারের PDF ডেসক্রিপশনে আমি লিংক আকারে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ।